আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগতম জানাচ্ছি চার দেয়ালের পাঠশালার পক্ষ থেকে। আমি নাসিম তালুকদার। তো আজকে আমরা এসএসসি উচ্চতর গণিত, এসএসসি ব্যাচ ২৬, ২৭, ২৮ যারা রয়েছে তাদের জন্য বোর্ড প্রশ্ন সমাধান করব আমরা। ঠিক আছে? তো বোর্ড প্রশ্ন ঢাকা বোর্ড ২০২৫ সালে আসা ত্রিকোণমিতি অধ্যায় থেকে খুবই চমৎকার একটি কোয়েশ্চেন আজ আমরা সলভ করব। তো চলো বেশি কথা না বলে শুরু করে ফেলা যাক আমাদের আজকের সমাধান। দেখো, কতে আমাদের কি সমাধান করতে বলেছে? আমাদের সমাধান করতে বলেছে কি যে cosec -25 পাই ডিভাইড 6। একটু খেয়াল করো, আমাদের এই অংশটা একটু বুঝতে হবে। হ্যাঁ, একটু মাথার মধ্যে একটু ক্যালকুলেশন চালাতে হবে। তোমার এখানে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আসলে থাকতে পারে। ঠিক আছে? যেমন মনে করো এমন থাকতে পারতো যে 16 পাই ডিভাইড 3 এরকম থাকতে পারে। কেমন? তারপরে তোমার থাকতে পারে যে 19 পাই ডিভাইড 3, তোমার থাকতে পারে 17 পাই ডিভাইড 3, তোমার এখানে আরো থাকতে পারে কি থাকতে পারে? দেখো এখানে কি আছে? 25 মানে 25, খেয়াল করো যে 25 পাই ডিভাইড 6, মানে এখানে এই কোণটা যে কোনো আকৃতির একটা কোণ থাকতে পারে। আর মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে আমরা একটু পরেই দেখছি সেটা। আবার এখানে তোমার 23 পাই ডিভাইড 6 এরকম যে কোনো আকৃতির থাকতে পারে। তো দেখো তোমার এটা কিন্তু একটু ভাঙানো শিখতে হবে। একটু ভাঙানো জানলেই তুমি এই অঙ্কটা করতে পারবা। যদি আমি 16 পাই ডিভাইড 3 নিয়ে একটু কথা বলি, খেয়াল করো। আমি সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি, এই নাম্বারটাকে বা এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটাকে একটু ভাঙানোর চেষ্টা করব। এবং ভাঙানোর জন্য আমি একটা পাই রাখবো। ঠিক আছে? একটা পাই রাখবো আর এখানে রাখবো পাই বাই 3। একটু খেয়াল করো আমি কি করছি, মানে কি করছি আমি বলতো। এখানে এখানে যে তোমার পাই বাই 3 আছে এতটুকুতে তো কোনো ভুল নাই। মানে তুমি এই 16 পাই ডিভাইড 3 কে তুমি অবশ্যই 16 মাল্টিপল পাই বাই 3 লিখতে পারো। মানে আমি বলতে চাচ্ছি কি যে তুমি 16 পাই বাই 3 কে অবশ্যই 16 মাল্টিপল পাই বাই 3 তে তুমি লিখতে পারো। তেমনি ভাবে 25 পাই বাই 6 কে তুমি 25 মাল্টিপল পাই বাই 6 কে লিখতে পারো। তো তুমি এটাকে বলা হচ্ছে গুণিতক, যে পাই বাই 3 এর 16 গুণিতক, তাই তো? মানে 16 গুণ আছে পাই বাই 3। তাহলে যাই হোক, তুমি যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে খণ্ডিত কোণটা বের করবা বা গুণিতক যে অংশটা আছে সেই অংশটাকে একটু আলাদা করবা। দেখো আমি আলাদা করলে কি পাই? পাই বাই 3 পাই। তো তোমার কাজ হচ্ছে যে ওই পাই বাই 3 টুকুকে আলাদা করা। আর এখানে একটা পাই লেখা, একটু খেয়াল করো এবার। এবার তুমি এখানে একটা প্লাস দিলা লসাগুর মতো। দেখো একটা প্লাস দিলে এখানে যদি তুমি লসাগু করো কত হবে বলো তো? এখানে লসাগুলো হবে 3 পাই প্লাস পাই, দ্যাট মিন্স 4 পাই ডিভাইড 3 হবে না? এখানে একটু বুঝো। এবার আমি যদি একটু বুদ্ধি করে এখানে 2 পাই দিয়ে দিই, একটু খেয়াল করো, 2 পাই যদি দিয়ে দিই এখানে যদি তুমি লসাগু করো কত পাবা বলো তো? আচ্ছা গেল। এবার মনে করো তুমি এখানে 3 দিয়ে দিলা, তাহলে তুমি ফাইনালি কত পাবা বলো তো? 3 3 9 পাই যোগ পাই, তার মানে কত? 10 পাই ডিভাইড 3 পাবা পাবা। মানে আমি জাস্ট বড় অঙ্ক, মানে বড় যে অ্যাঙ্গেলটা আছে এটাকে ভাঙানো শিখছি। আবার দেখো তুমি যদি এখানে মাইনাস দিয়ে দাও, একটু খেয়াল করো, তুমি যদি এখানে মাইনাস দিও তাহলে কোন ঘটনা ঘটে বলো তো? 3 3 9, 9 পাই মাইনাস পাই, দ্যাট মিন্স 8 পাই ডিভাইড 3 পাওয়া যায়, রাইট? আমার কথাটা একটু বুঝো। তাহলে সেম ভাবে এভাবে তোমার মাথায় ক্যালকুলেশন করে এখানে অনেক ধরনের কোণ বানানো যায়, একটু বুঝো। কিন্তু তোমার আসলে কি লাগবে? 16 পাই ডিভাইড 3, তাই না? তো তুমি যদি একটু বুদ্ধি করে এই 3 টাকে যদি তুমি 5 করে দাও, খেয়াল করো, যদি তুমি 5 করে দাও তাহলে এখানে কত হবে বলো তো? 3 5 15, 15 পাই মাইনাস পাই, দ্যাট মিন্স 14 পাই ডিভাইড 3, 14 পাই ডিভাইড 3। বাট তোমার আসলে কি লাগবে? 16 পাই ডিভাইড 3, তাই না? তাহলে তুমি এখানে একটা প্লাস যদি দিয়ে দাও, দেখো তো এখানে যদি আলটিমেটলি ক্যালকুলেশন করো তাহলে কি হবে? 3 3 5 15, তাহলে 15 পাই যোগ পাই, তাই তো? ডিভাইড 3, তাহলে ফাইনালি তুমি এখানে পাবা 16 পাই ডিভাইড 3। তো এই যে আমি এই অ্যাঙ্গেলটাকে ভাঙিয়ে এভাবে লিখতে পারি না বলো? তো এই ভাঙানোটাই না আমাদের একটু শিখতে হবে আসলে, বুঝছো? এই ভাঙানোটা যদি আমরা এখানে প্রত্যেকটা অংশকে ভাঙানো যায়, প্রত্যেকটা অংশকে ভাঙানো যায়। তুমি যদি চাও আমি এই 70 পাইকে দেখিয়ে দিই। দেখো 17 পাই ডিভাইড 3, এটাকে তোমার প্রথম কাজ কি বলো? একটা পাই লিখবা আর এটার যে খণ্ডিত অংশ আছে পাই বাই 3 এভাবে লিখবা। এবারে মিডিলে তুমি প্লাস দিবা না মাইনাস দিবা সেটা তুমি কিভাবে বুঝবা? এখানে তোমার কত ধরতে হবে? 17 কে ধরতে হবে, রাইট? তুমি দেখো যদি তুমি এখানে 6 দিয়ে দাও তাহলে কত হবে বলো? 3 6 18, 18 পাই হচ্ছে। এখন তোমার লাগবে 17, তাহলে তুমি একটা মাইনাস দিয়ে দিলে কি হবে বলো তো? 17 পাই বাই 3 হয়ে যাচ্ছে। এবার দেখো 23 ডিভাইড 6 আছে না এখানে? বলো তো 23 ডিভাইড 6 আছে। তাহলে দেখো তুমি যদি চাও যে প্রথমে পাই রাখবা আর খণ্ডিত অংশ কত? পাই বাই 6, পাই বাই 6 কে রাখলাম। এবার প্লাস কি মাইনাস দিব ওইটা বোঝার আগে তুমি একটু দেখো, যদি আমি এখানে 4 রাখি, দেখো 4 পাই যদি রাখি তাহলে 4 6 কত বলো? 24। তোমার লাগবে কত? 23। তার মানে অবশ্যই আরেকটা পাই মাইনাস করতে হবে, তাহলে যে মাইনাস দিলাম। বুঝছো তো বিষয়টা? আশা করি বোঝা গেছে। আর যদি তুমি এখানে প্লাস দাও তাহলে কত হবে বলো তো? তোমার 4 6 24 পাই যোগ আরেকটা পাই, মানে 25 পাই ডিভাইড 6। পেয়েছি? পেয়েছি। তো এটাই ছিল আমাদের মানে একটু বোঝার বিষয়। তো এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা অঙ্কটা আশা করি অবশ্যই বুঝবো। তাহলে দেখো আমি যদি অঙ্কটা একটু শুরু করি, দেখো অঙ্কটা যদি আমি শুরু করি তাহলে সবার প্রথমে ওই যে মাইনাসটা দিয়ে কি বোঝাচ্ছে আমি এখনই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি যেটা করব, কসেক, কসেক দেখো মাইনাস 25 পাই ডিভাইড 6, এটা তো লেখা যাবে? যাবে। এখন তুমি একটা জিনিস জানো, সেটা হচ্ছে কি বলো, যে সেক থিটার সাথে যদি মাইনাস থিটা গুণ থাকে তাহলে ডিরেক্ট সেক থিটা লেখা যায়। যদি cos থিটার সাথে মাইনাস থিটা গুণ থাকে তাহলে ডিরেক্ট cos থিটা লেখা যায়। শুধুমাত্র এই দুজনের জন্যই সত্য। আর বাকি যে চারটা অনুপাত আছে তাদের সাথে যদি কখনো মাইনাস থিটা থাকে
কখনোই না আসলে মাইনাস থিটা লেখা মানে তোমার কি যে শুধু ডিরেক্টলি কস থিটা সেক থিটার মতো টেন থিটা কট থিটা সাইন থিটা কোসেক থিটা এগুলো লেখা যায় না। অনেকে কিন্তু এই ভুলটা করে ফেলে, ঠিক আছে? এই যে কোসেক মাইনাস 25 পাই ডিভাইড 6 অনেক সময় এই সেকের সাথে তুলনা করে ওরা এই যে কোসেক 25 পাই ডিভাইড 6 লিখে ফেলে, এটা কিন্তু ভুল সম্পূর্ণ, ঠিক আছে? তো তুমি যেটা করবা সেটা হচ্ছে কি এই মাইনাসটাকে তুমি এভাবে না রেখে দাও, একটু দেখো মাইনাসটাকে আমি এভাবেই রেখে দিচ্ছি। মাইনাস দিয়ে কি মিন করছে আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো মাইনাস থাকলো, আমি এখানে একটা ব্র্যাকেট ইউজ করলাম। এই 25 পাই ডিভাইড 6 কে আমি কিভাবে লিখবো আমি কিন্তু মাত্রই দেখে আসছি যে 4 ছক 24 যোগ পাই বাই 6। আশা করি বোঝা গেল, হ্যাঁ? তো এটা কিভাবে ভাঙিয়ে লেখা যায়, মানে এই মাইনাসটা আমি বাইরেই রেখেছি ব্র্যাকেটে, আর এই 25 পাই বাই 6 কে আমি এভাবে ভাঙায় লিখলাম। এবারে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। ইউজ করা যায় যায়। এবারে আমাকে একটা কথা বলো যে তুমি যদি এখানে 4 পাই দেখতে পাচ্ছ, তা এবার হচ্ছে আমরা এখানে তোমার হচ্ছে যে চতুর্ভাগ গুলো আছে চতুর্ভাগ ঘুরবো। এখন এই মাইনাস দিয়ে আসলে কি বোঝাচ্ছে জানো? তোমার ঘোরার যাত্রা শুরু হবে এখান থেকে, মানে নিচের থেকে যাত্রা শুরু হবে। আর পজিটিভ কোণ দিয়ে বোঝায় কিন্তু এদিক থেকে যাত্রা শুরু হয়, ঠিক আছে? বিষয়টা বুঝছো? তার মানে তোমার এখানে অ্যাঙ্গেল যখন পজিটিভ থাকবে তখন তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবা, মানে ঘড়ি কাঁটার বিপরীতে। এদিকটা কি বলতো? ঘড়ি কাঁটার বিপরীত না এদিকটা? তার মানে যখন তোমার হচ্ছে অ্যাঙ্গেলটা যখন পজিটিভ থাকবে তখন তুমি এখান থেকে যাত্রা শুরু করে এভাবে ঘুরবা। আর যখন তোমার অ্যাঙ্গেলটা নেগেটিভ থাকবে এটা দ্বারা একটা জিনিসই মিন করানো হচ্ছে যে তোমার ঘুরতে হবে এবার হচ্ছে ঘড়ি কাঁটার দিকে, মানে যাত্রা শুরু হয় এখান থেকে। যদি অ্যাঙ্গেলটা পজিটিভ হয় তাহলে ঘড়ি কাঁটার দিকে ঘুরবা, আর যদি নেগেটিভ হয় ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবা। আচ্ছা সরি, এদিকটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিক। যখন অ্যাঙ্গেলটা পজিটিভ তখন ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবা, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবা। আর এখান থেকে যখন অ্যাঙ্গেল নেগেটিভ তখন ঘড়ি কাঁটার দিকে ঘুরবা অথবা ক্লকওয়াইজ ঘুরবা, মানে এদিকে ঘুরবা। বুঝছো তো বিষয়টা? তার মানে খেয়াল করো আমাদের এখানে মাইনাস অ্যাঙ্গেল দ্বারা বা মাইনাস শব্দটা দ্বারা বা মাইনাস জিনিসটা দ্বারা টোটালি বুঝাচ্ছে কি যে আমরা ঘুরবো, বা কিভাবে ঘুরবো? আমরা ঘুরবো হচ্ছে ঘড়ি কাঁটার দিকে বা ক্লকওয়াইজ ঘুরবো অথবা এদিক থেকে যাত্রা শুরু করবো। তাহলে খেয়াল করো এখানে তোমার 4 পাই পর্যন্ত ঘুরতে হবে আগে, রাইট? তার মানে দেখো এই ঘুরলাম একটা পাই, তাই তো? এই ঘুরলাম আর একটা পাই, দুইটা পাই ঘোরা শেষ। বুঝো কিন্তু এই ঘুরলাম 3 নম্বর পাই, এই ঘুরলাম 4 নম্বর পাই। এতটুকু তো তোমরা জানো যে প্রত্যেকটা ঘর কিন্তু একটা পাইকে নির্দেশ করে। পাই মানে কত? 180 ডিগ্রি। আর একটা এই সম্পূর্ণ দুইটা চতুর্ভাগ মিলে কিন্তু একটা পাই, এটা তো আমরা বুঝতে পারতেছি, রাইট? এই সম্পূর্ণ দুইটা পাই বাই 2, এই একটাকে বলা হয় পাই বাই 2, এই আরেকটা পাই বাই 2, এই একটা পাই বাই 2। কারণ তার মানে কি এগুলো কিন্তু প্রত্যেকটা 90 ডিগ্রি। বুঝো কিন্তু বিষয়টা, প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এটা যদি পাই বাই 2 হয়, এটা আরেকটা পাই বাই 2, তাহলে দুইজন পাই বাই 2 যোগ করলে পাওয়া যাবে তুমি একটা পাই। তার মানে প্রত্যেকটা ঘর হচ্ছে, মানে প্রত্যেকটা উপরের অংশ হচ্ছে একটা পাইকে নির্দেশ করে। এই জন্য দেখো যেহেতু 4 পাই আমরা 4 বার ঘুরছি, এই একটা পাই ঘুরলাম, এই একটা পাই ঘুরলাম, দুইটা পাই। সরি, এখান থেকে এই একটা পাই ঘুরলাম, এই একটা পাই ঘুরলাম, দুইটা পাই, এই 3 নম্বর পাই, এই 4 নম্বর পাই, 4 নম্বর পাই পর্যন্ত ঘোরা শেষ। তার মানে আমাদের অবস্থান এখন এইখানে। খেয়াল করো এবার কি প্লাস পাই বাই 6, তার মানে তুমি এই ঘরে অবস্থান করছো। খেয়াল করো তোমার অবস্থান হচ্ছে এই ঘরে। এখন এই ঘরটা আসলে কততম ঘর বলো তো? চতুর্থ ঘর বা চতুর্থ বা ফোর্থ কোয়াড্রেন্ট বলা হয় এটাকে, রাইট? তো যদি ফোর্থ কোয়াড্রেন্ট হয়, ফোর্থ কোয়াড্রেন্টে আমাকে এটা বলো যে এটা তো অবশ্যই তোমরা জানো যে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। তার মানে এখানে হচ্ছে cos থিটা আর sec থিটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এখানে হচ্ছে sin থিটা আর হচ্ছে cosec থিটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এখানে tan আর cot হচ্ছে পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তার মানে অবশ্যই যদি ফোর্থ ঘরে পড়ে তাহলে ফোর্থ ঘরে অবশ্যই cosec কি বলতো? cosec হচ্ছে নেগেটিভ। তাহলে এই যে সবার আগে আমি একটা নেগেটিভ চিহ্ন দিলাম। একটু খেয়াল করো এই মাইনাসের কিন্তু আর কোনো ভ্যালু নেই, এই মাইনাসের কাজ কিন্তু করে ফেলেছি। কারণ কি এই মাইনাসটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরা, কিছুই নয়। তাহলে এই মাইনাসের কাজ শেষ, এই মাইনাসের কোনো কাজে লাগবে না, এই মাইনাস শেষ। এই মাইনাসটা কিভাবে আসছে বুঝছো কিনা আমি আবারও বলছি, এই মাইনাসটা আসছে যা শুধুমাত্র এই কোসেক থিটাটা এই ঘরে তো আমাদের কোনটা পড়ছে, রাইট? এই কোনটা কোথায় পড়ছে? এই ঘরে। আর এই ঘরে কোসেক অবশ্যই নেগেটিভ, দ্যাট মিন্স এই মাইনাসটা আমরা এই ঘরের সাপেক্ষে দিয়েছি। আর এই মাইনাসের কাজ কিন্তু শেষ, কারণ কি এই মাইনাসটা নিয়ে আমি বিপরীত দিকে ঘুরেছি। তার মানে এই মাইনাসের কাজ শেষ। আর এই মাইনাসটা কিভাবে আসছে আমরা বুঝছি আশা করি। তাহলে এবার হচ্ছে কোসেক কোসেকের মতো থাকলো, আচ্ছা কোসেক থিটা নয় শুধু কোসেক, কোসেক কোসেকের মতো থাকলো, এবং পাই বাই 6টা নরমালি এখানে বসবে আর কি। এটা তো আমরা জানি আশা করি, রাইট? তাহলে এবার খেয়াল করো এবার আমি যেটা করতে চাই সেটা হচ্ছে কি মাইনাসটা রেখে দিব। cosec পাই বাই 6 মানে কত বলো তো? 30 ডিগ্রি। তাহলে cosec 30 ডিগ্রি ভ্যালু জানার আগে তোমার জানতে হবে sin 30 ডিগ্রি ভ্যালু কত। sin 30 ডিগ্রি হচ্ছে হাফ। তার মানে cosec 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফের উল্টা, দ্যাট মিন্স 2। তাহলে আমাদের ফাইনাল আনসার হচ্ছে -2। cosec -25 পাই ডিভাইড 6 এর আনসার হচ্ছে -2। এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি পুরো অংশটুকু বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে আমি পরবর্তী সমাধানে চলে যাচ্ছি। কেমন? সমাধান করবো খ। অঙ্কটা বুঝো। এই অঙ্কটার মতো একটা অঙ্ক, একটা প্রশ্ন তোমার উচ্চতর গণিত 8.3 এর হচ্ছে তোমার উদাহরণের মধ্যে আছে। কেমন? তো উদাহরণের মধ্যে এরকম একটা ম্যাথ আছে, একদম এমন নেই। তো এই ম্যাথটা না আসলে উদাহরণ থেকে উদ্বুদ্ধ হয়েই করা হয়েছে, মানে একটু এলোমেলো করা আছে, আমরা উদাহরণের মতো করে নিব আসলে। কেমন? দেখো আমাদের বলছে কি খ দাগের প্রমাণ কি বলছে, যে প্রমাণ করেছে a ডিভাইড b ইজ ইকুয়াল টু c। আগে তোমার দেখতে হবে যে আমাদের a ডিভাইড b কি দেওয়া আছে। দেখো a আর b আমি লিখে নিচ্ছি। a দেওয়া আছে কি বলো? sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1, আর হচ্ছে sin থিটা প্লাস cos থিটা
-1। আশা করি বোঝা গেল। এবারে দেখো প্রমাণ করতে হবে কি a ডিভাইড b ইকুয়াল c। তাহলে আমি লিখবো বামপক্ষ, বামপক্ষ, বামপক্ষ কি আছে বলো, a ডিভাইড b। এখন a তে কি আছে বলো তো, sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1, এটা থাকলো এর মতো। আর যদি আমি এখানে লিখি b এর ভ্যালু sin থিটা প্লাস cos থিটা -1, খেয়াল করো তোমার বইয়ে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে tan আর sec দিয়ে, একটু বুঝো আমার কথাটা। মানে এখানে আছে tan থিটা, মানে tan আর sec দিয়ে আছে, উপরে নিচে tan আর sec আর অন আছে, একটু বুঝো, প্লাস মাইনাস নিয়ে তোমার ভাবার দরকার নাই। মানে tan আছে আর এই cos এর জায়গা আছে sec, বুঝছো বিষয়টা? তার মানে তোমার কাছে একটা জিনিস ক্লিয়ার যে এই sin cos এর ম্যাথটা তুমি পারো না, বাট tan আর sec এর ম্যাথটা যদি থাকতো তাহলে তুমি পারতা, কারণ এটা বইয়েতে আছে। তো আমরা না এই অঙ্কটাকে ওই অঙ্কের মতো বানাবো, আমি যদি একটু বুদ্ধি খাটাই বা একটু মাথাটা খাটাই, দেখবো কি এই সাইনকে যদি আমি cos দিয়ে ভাগ করি, মানে পুরো অংশকে, মানে লবকে, এটা তো লব তাই না, এই যে ভগ্নাংশের এতটুকু তো লব আর উপরে নিচেরটুকু কি হর, তাহলে পুরো লবকে যদি আমি তোমার হচ্ছে cos থিটা দিয়ে ভাগ করি, তাহলে sin থিটা বাই cos থিটা হয়, তাহলে এখানে tan থিটা হয়ে যাচ্ছে, বুঝো কিন্তু। আর এখানে কি হচ্ছে cos cos কেটে যাচ্ছে, আর 1 ডিভাইড cos, তার মানে এখান থেকে বের হচ্ছে sec, তাই না? তার মানে দেখো আমি উপরের লাইনে যদি তোমার tan পেয়ে থাকি, sec পেয়ে থাকি আর on পেয়ে থাকি, তার মানে কিন্তু আমি বইয়ের অঙ্কের দিকে ধাবিত হচ্ছে আস্তে আস্তে। আর নিচেও কিন্তু সেম রাশিগুলোই আছে, শুধু প্লাস মাইনাস আছে। তার মানে তুমি বুঝতে পারছো উপরেও tan আসবে, sec আসবে, আর হচ্ছে তোমার on আসবে, নিচেও সেম জিনিসগুলোই আসবে। কি কারণে, কি করলে, শুধুমাত্র উপরে এবং নিচে, মানে উপরে তুমি ভাগ করতে চাচ্ছ কি cos দিয়ে, কিন্তু উপরে ভাগ করলে তো হবে না, শুধু তোমার নিচেও ভাগ করতে হবে, তাহলেই তো পুরো সমতা হবে। তুমি তোমার মন চাইলে উপরে শুধু ভাগ করে দিলে তা তো হবে না। তার মানে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি উপরেও cos দিয়ে ভাগ করতে হবে, নিচেও cos দিয়ে ভাগ করতে হবে, যার বদৌলতে খুবই সুন্দরভাবে এটা বইয়ের ম্যাথ চলে আসবে। বুঝছো আমার কথা? তাহলে আমরা করি, খেয়াল করো। তাহলে তুমি যেটা করবা, এই উপরে sin থিটাকে ভাগ করবা cos থিটা দিয়ে, মাইনাস cos থিটা আছে না, আবার বলো তো, এই যে মানে sin থিটাকে cos থিটা দিয়ে ভাগ করেছি, আবার যে cos থিটা আছে cos থিটাকে ভাগ করব শুধু cos থিটা দিয়ে, আর প্লাস 1 তো আছে, এই প্লাস 1 কে ভাগ করব cos থিটা দিয়ে। এবারে খেয়াল করো আমি এই যে ডিভাইড চিহ্নটা, মানে এই যে ডিভাইডটা, এটা আমি দিলাম। এবারে খেয়াল করো, এবার এখানে আছে কি বলো, sin থিটা, নিচেও তো cos থিটা দিয়ে ভাগ করতে হবে, রাইট? তাহলে কি sin থিটা ডিভাইড cos থিটা প্লাস cos থিটা ডিভাইড আবার cos থিটা, মানে তুমি cos থিটা দিয়ে ভাগ করছো, মাইনাস 1 ডিভাইড cos থিটা। এবার এখানে যদি তুমি ক্যালকুলেশন করো কি হবে আমাকে বলো, sin ভাগ cos করলে কি হবে, অবশ্যই tan থিটা, মাইনাস cos থিটা বা cos থিটা করলে কি cos থিটা কেটে গেলে হবে কি -1 হবে, আর 1 বাই cos থিটা মানে কি বলো, sec থিটা। আশা করছি বুঝছো। এবারে নিচে দেখো, নিচে সেম জিনিসটা ঘটতেছে, tan থিটা, এখানে হবে +1 আর এখানে হবে মাইনাস sec থিটা। এবারে আমি যদি বইয়ের ম্যাথের মতো একে সাজাই, আমি একেবারে বইয়ের ম্যাথের মতো একে সাজাতে চাই, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে কি, আমি উপরে যারা আছে তাদেরকে tan থিটা প্লাস sec থিটা -1 এটা লিখতে চাই, আর এই tan থিটা sec থিটাকে আগে লিখি, তাহলে কি লিখবো, tan থিটা মাইনাস sec থিটা +1। বুঝো কিন্তু একটু। এইবারে খেয়াল করো, এবারে এই যে tan থিটা প্লাস sec থিটা -1 থাকলো, আর এখানে আমি যেটা করব সেটা হচ্ছে কি, যে এই যে tan থিটা রাখলাম মাইনাস sec থিটা রাখলাম, আর এই অন প্লাস 1 এর একটা ফর্মুলা আছে আমার কাছে, sec আর tan রিলেটেড। কি বলছি বলো তো, sec আর tan রিলেটেড প্লাস 1 এর একটা ফর্মুলা আছে, সেটা কি বলো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। যদি বুঝে থাকো ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার এখানে দেখো tan থিটা প্লাস sec থিটা -1, আর নিচে কি হবে বলো, নিচে আমি একটা কাজ করব, দেখো তো এখান থেকে sec থিটা প্লাস tan থিটা বের হবে, মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়েছে এখানে, রাইট? a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি পড়ে থাকে, তাহলে এখানে যদি তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো, কি কি বের হবে বলো তো, sec থিটা প্লাস tan থিটা বের হবে, আর কি বের হবে, ইনটু sec থিটা মাইনাস tan থিটা। তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো যে sec থিটা মাইনাস tan থিটা আসবে, কিন্তু এখানে আছে tan থিটা মাইনাস sec থিটা, রাইট? তার মানে একটু উল্টা আছে, একটু যদি লিখি তুমি বুঝতে পারবা। খেয়াল করো, আমি লিখলাম কি, মানে মাইনাস sec থিটাকে আগে লিখলাম, তাহলে কি লিখবো দেখো, মাইনাস sec থিটা প্লাস tan থিটা লেখা যাবে, আশা করি লেখা যাবে, প্লাস এটাকে তুমি সূত্রে প্রয়োগ করে দাও, তাহলে কি হবে বলো, sec থিটা প্লাস tan থিটা ইনটু, খেয়াল করো, sec থিটা মাইনাস tan থিটা। বলো তো বোঝা গেল কিনা আমার কথা? এইবারে এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে আমি রাখার চেষ্টা করছি, এটা ব্র্যাকেট রাখি, দেখি আসলে কি হয়। এবারে দেখো tan থিটা প্লাস sec থিটা -1। এবারে যদি তুমি এই অংশের সাথে এই অংশটা তুলনা করো, দেখবা কি যে এই অংশে sec আছে কি বলতো, sec আছে পজিটিভ, আর tan আছে কি বলতো নেগেটিভ, কিন্তু এখানে দেখো একদম উলট পালট আছে, tan আছে পজিটিভ, sec আছে নেগেটিভ। তার মানে আমি একে, মানে এই অংশকে এই অংশের মতো বানাবো, কি করবো বলতো, হয় আমি একে এই অংশের মতো বানাবো, অথবা একে এই অংশের মতো বানাবো, যেটা করবো সেটাতেই হবে। আমি চাচ্ছি কি এটাকে এর মতো বানাইতে, তাহলে দেখো এখানে এই অংশটুককে এর মতো বানানোর একটাই উপায় আছে, সেটা হচ্ছে এখান থেকে -1 কমন নেওয়া। খেয়াল করো, যদি তুমি -1 কমন নাও, তাহলে ফাইনালি এখান থেকে sec হয়ে যাবে পজিটিভ আর tan হয়ে যাবে নেগেটিভ। তাহলে তুমি লিখতে পারবা ডিরেক্ট যে sec থিটা মাইনাস tan থিটা, লেখাই তো যাবে, রাইট? আর এখানে প্লাস তো আছেই, আর এটা ইনটু এটা। তাহলে আমি লিখবো যে তোমার হচ্ছে sec থিটা প্লাস tan থিটা,
ইন্টু sec থিটা মাইনাস tan থিটা। এইবারে দেখো এইখানে sec থিটা মাইনাস tan থিটা আছে, আর এই অংশেও sec থিটা মাইনাস tan থিটা আছে, তাহলে এইখান থেকে আমি sec থিটা মাইনাস tan থিটা কমন নিতে পারি। তাহলে খেয়াল করো উপরে কি আছে, দেখো উপরে কিন্তু আমি কিচ্ছু করছি না, একদম এইখান থেকে এই অবস্থা থেকে আমি যতটুকু ম্যাথ করেছি এই পর্যন্ত আমি উপরে কিচ্ছু করিনি, কিন্তু ম্যাথটা দেখে অনেক বড় হতে পারে, বড় লাগতে পারে, অনেকের কাছে কঠিনও লাগতে পারে, কিন্তু মোর অফ দ্য থিং ইজ ম্যাথ আসলে খুবই সহজ। কারণ কি দেখো তুমি কিছুই করছো না, দেখো তুমি জাস্ট এই উপরটাকে উপরের মতোই রেখে দিছো, শুধু কি এখানে জাস্ট একবার তুমি ভাগ করেছিলা, এখানে জাস্ট একবার তুমি cos দিয়ে ভাগ করেছো, তারপরে দেখো এর আর কোনো ভূমিকা নাই ম্যাথে, শুধু ওকে ওর মতো লিখছি, ওকে ওর মতো লিখে যাচ্ছি বারবার, বাট আমরা ক্যালকুলেশনটা করছি মূলত কিন্তু নিচে, তার মানে মূল কাজটা আমাদের নিচে চলছে। এবারে খেয়াল করো তাহলে sec থিটা মাইনাস 1, আর নিচে কি আছে বলো, যদি তুমি sec থিটা মাইনাস tan থিটা কমন নাও, ভাইয়া খেয়াল করো কমন নিলাম আমি কি sec থিটা মাইনাস tan থিটা, তাহলে একটু খেয়াল করো এখান থেকে আমি কি পাবো -1, ওকে -1, আর এখান থেকে sec থিটা মাইনাস tan থিটা আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে ফাইনালি এখান থেকে থাকে -1 প্লাস sec থিটা, কারণ দেখো এখানে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না, কারণ এটা কিন্তু প্লাস, তাহলে এই জন্য আমি লিখছি প্লাস sec থিটা প্লাস tan থিটা। আর এই যে কমপ্লিট করলাম। এবারে যদি তুমি উপরের দিকের সাথে একটু নিচের দিকে তাকাও, খেয়াল করবা নিচে tan থিটা আছে পজিটিভ, sec থিটা আছে নেগেটিভ, আর আছে -1, আর নিচে যদি খেয়াল করো দেখো একেবারে ওর মতো ওকেই দেখতে, শুধুমাত্র একটু ওলট পালট করা আছে, তার মানে ও আছে -1, ও আছে -1, ও আছে প্লাস sec থিটা, ও আছে প্লাস sec থিটা, ও আছে প্লাস tan থিটা, ও আছে প্লাস, তার মানে এই আর এর মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু একটা জায়গায়, এটা ওলট পালট করে লেখা আছে, এটা সোজা করে লেখা আছে, অথবা এটা উলট পালট করে লেখা আছে, এটা সোজা করে লেখা আছে, একই কথা। মানে আমি বলতে চাচ্ছি যে এটা আর এটা সমান বা একই জিনিস, আমি ফাইনালি এটা আর এটাকে কেটে দিতে পারি, পারি কিনা বলো তো? যদি পেরে থাকি তাহলে উপরে কি থাকে, উপরে তো অন থাকে, আর নিচে কি থাকে বলো, sec থিটা মাইনাস tan থিটা, তো এটাকে আমি ডিরেক্ট ভেঙে দেই 1/cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা। কথা হচ্ছে যে ভাই এখানে রাখলে কি অঙ্ক নাম্বার দিবে না, নাকি আমি নাম্বার পাবো না? পাবা না, কারণ কি জানো তো, তুমি দেখো তোমার প্রমাণ করতে বলছে কি a ডিভাইড b ইকুয়াল c, এখন c তে কি আছে দেখো তো, cos থিটা আর sin থিটা রিলেটেড তো অনুপাত আছে, এছাড়া তো অন্য কিছু নাই। আর তুমি যদি এখানে রেখে দাও, এখানে তো sec থিটা tan থিটা আছে, এজন্য আমি sec আর tan কে ভেঙে দিয়েছি, যদি ভেঙে দিলে ওটা হয় তাহলে তো আমার সেটাই লাভ, তাই না? কারণ কি আমার প্রমাণ করতে হবে ওইটা, এটা রেখে দিলে তো আমি নাম্বার ফুল পাবো না, দেখো তোমাকে 2 দিয়ে দিল আর নাম্বার দিল না, তো এতটুকু প্রমাণ করতে হবে। এবারে খেয়াল করো, এবারে আমি যদি এখানে অনকে রাখলাম, হ্যাঁ অনকে রাখলাম, এখানে লসাগু করি, খেয়াল করো এখানে যদি লসাগু করি তাহলে তুমি ফাইনালি কি পাবা বলো, cos থিটা হচ্ছে লসাগু, আর এখানে পাবা 1 মাইনাস sin থিটা, একটু বুঝছো কিন্তু। এইবারে খেয়াল করো, এইবারে কোন একটা ভগ্নাংশ যদি অন ডিভাইড 2/5 থাকে, মানে কি এটা এক দিয়ে যদি কোনো ভগ্নাংশ ভাগ থাকে, তাহলে কি এটাকে ডিরেক্ট উল্টে দিয়ে 5/2 লেখা যায় না? আর আমি যদি অন ডিভাইড এটাকে একটা ভগ্নাংশ কল্পনা করি, এই যে 1 মাইনাস sin থিটা ডিভাইড cos থিটা একটা ভগ্নাংশ কল্পনা করি, তাহলে এটা হচ্ছে ভগ্নাংশের লব আর এটা হচ্ছে হর, তাহলে 1 ডিভাইড যদি কোনো ভগ্নাংশ থাকে আমি কি বলতে পারি, উপরে চলে যাবে হর, নিচে চলে আসবে লব, তাই তো? তার মানে ফাইনালি আমি এখানে বলতে পারবো যে cos থিটা ডিভাইড 1 মাইনাস sin থিটা। এবারে এটা মানেই তো আমার c, কাঙ্ক্ষিত c, তাহলে এটা ইকুয়াল লিখে দিব c, অতএব আমি লিখবো যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। এই বলো তো বুঝছো কিনা তোমরা, বলো আমরা কি বুঝতে পারছি? এতটুকু কিন্তু অঙ্কটা খুবই সহজ, কঠিন নেওয়ার কিছু নাই, কঠিন ভাবারও কিছু নাই, খুবই সহজ, তোমরা সবাই করতে পারবে আশা করি। কি বলছে, a ইকুয়াল 0, এখন a রিলেটেড পদটা কোনটা বলো তো? a ইকুয়াল আছে এখানে আমাদের যে sin থিটা যোগ বিয়োগ sin থিটা বিয়োগ cos থিটা যোগ 1, তাই তো? এবারে আমাদের বলছে কি বলতো, গতে যে a ইকুয়াল 0, দ্যাট মিন্স তুমি বলতে পারো লিখলে অতএব a ইকুয়াল 0, তাহলে বা আমি লিখতে পারি যে sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো এই যে তুমি শর্তটা দেখতে পাচ্ছ যে থিটার ভ্যালু বের করো, আমরা কিন্তু ম্যাথেও ত্রিকোণমিতিতে থিটার ভ্যালু বের করি, সেখানে থিটার ভ্যালু আসে তোমার হচ্ছে একটা, রাইট? একটা ভ্যালু আসে বা দুইটা ভ্যালু আসতে পারে মাঝে মধ্যে, কিন্তু এই যে শর্তটা এখানে উল্লেখ করেছে এখান থেকে কিন্তু আমাদের চারটা ভ্যালু আসবে, আশা করি তোমার শর্ত দেখে বুঝতে পারছো। যদি আমি একটু আরেকটু ডিটেইলসে কথা বলি, তাহলে দেখো আমাদের বলছে কি যে এই যে থিটাটা দেখো তো, আমরা এই যে থিটাটা নিয়ে কথা বলছি, আমাদের বলছে কি যে বলে থিটা এর মান নির্ণয় করো, তাহলে আমাদের থিটার ভ্যালু বের করতে হবে, এতটুকু আমরা ক্লিয়ার। এখন থিটাটা কেমন হবে বলো তো ভাইয়া? থিটাটা হবে কত দেখো, 0 থেকে বড়, মানে কি তোমার হচ্ছে থিটা হবে 0 থেকে বড় অথবা 0 এর সমান, আবার 2π থেকে ছোট অথবা 2π এর সমান। তার মানে খেয়াল করো তোমার যে থিটাটা, এটা 0 থেকে, মানে এই দাগটা তো 0 দাগ, বুঝো? তার মানে এটা থেকে বড় হবে, মানে এদিকে হবে, বুঝো? আর 2π থেকে ছোট হবে অথবা 2π সমান হবে, তার মানে কি 2π তো এদিক থেকে ঘুরে যদি তুমি আসো, এদিক থেকে ঘুরে যদি আসো, তার মানে এটা হয় 2π, তাই না? তার মানে তোমার এখান থেকে কিন্তু চারটা ঘরই বোঝাচ্ছে, 1 2 3 4, চারটা ঘরই কিন্তু বোঝাচ্ছে ওই থিটা দিয়ে। যদি তুমি না বুঝো আমি আরেকটু ক্লিয়ার করে দিই, দেখো আমি যদি লিখি যে থিটা π/2 থেকে বড়, পাই থেকে ছোট, এর কিন্তু একটা মানে দাঁড়াচ্ছে, মানেটা কি দেখো, এই থিটাটা কত বলো, π/2 থেকে বড়, নট ইকুয়াল, এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন আছে কিন্তু এখানে ইকুয়াল চিহ্ন নেই, তাহলে তুমি যদি বুঝে থাকো, খেয়াল করো এটা তো π/2, রাইট? তার মানে এই থিটাটা কেমন হবে বলতো, π/2 থেকে বড়, দ্যাট মিন্স এই ঘর পর্যন্ত তো π/2, এর থেকে বড় মানে কি এই ঘর, বুঝো? এই ঘর। আর পাই থেকে কি ছোট, তার মানে এই ঘরটা তো পাইর ঘর, পাই থেকে ছোট মানে কি এই ঘর,
তার মানে এটা কিন্তু ডিরেক্টলি দ্বিতীয় ঘরকে নির্দেশ করছে। এই যে অংশটা ডিরেক্টলি দ্বিতীয় ঘরকে নির্দেশ করে। এটা কোন ঘরকে নির্দেশ করে বলো? দ্বিতীয় ঘর বা দ্বিতীয় মানে সেকেন্ড কোঅর্ডিনেটকে নির্দেশ করে। আবার যদি তোমাকে বলে দেয় যে পাই মানে তোমার থিটা কেমন হবে, পাই থেকে বড় অথবা তোমার হচ্ছে যে 3π/2 থেকে ছোট, খেয়াল করো কিন্তু 3π/2 থেকে ছোট, খেয়াল করো এটা হচ্ছে 1π/2, এটা হচ্ছে 2π/2, আর এই যে ঘরটুক এটা হচ্ছে 3π/2, খেয়াল করো। তাহলে তোমার থিটাটা কেমন বলো তো? মানে এই যে ঘরটা, এই ঘরটা হচ্ছে 3π/2 নাম, এই ঘরটার নাম 3π/2। এখন এতটুক কত বলো? এতটুক অবশ্যই পাই। আর তোমার থিটাটা কেমন? পাই থেকে বড়, দ্যাট মিনস এই অংশের থেকে বড়, মানে এই ঘর। আর এতটুকু হচ্ছে 3π/2, আর 3π/2 থেকে কি ছোট, তার মানে কি এই ঘর। এটা থেকে বোঝাচ্ছে কি বলতো? এই ঘরটা বোঝাচ্ছে এটা কি তৃতীয় ঘর, তার মানে এ বোঝাচ্ছে তৃতীয় ঘরকে। তো এইভাবে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, কতগুলো ঘরকে এভাবে নির্দেশ করা যায়। কতগুলো ঘর মানে কি? 4টা ঘরকে নির্দেশ করা যায়। বাট তোমার এখানে যেই কথাটা বলছে, এই কথাটা দিয়ে কিন্তু ডিরেক্টলি নির্দেশ করছে 0 থেকে বড় এবং 2π থেকে ছোট, তার মানে পুরাপুরি 1 2 3 4 4টা ঘরকে নির্দেশ করে। তার মানে তোমার থিটা এই 4 ঘরের সাপেক্ষে নির্দেশ করতে হবে বা বের করতে হবে, বুঝছো? তাহলে দেখো এখন যদি এখানে আমরা নরমালি যেভাবে থিটার ভ্যালু বের করি আর কি, ইয়াতে তোমার হচ্ছে ত্রিকোণমিতি ম্যাথে যেভাবে বের করি, এভাবে আগে থিটার ভ্যালু পর্যন্ত আমরা বের করি, তারপরে এখানে নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। খেয়াল করো, আমি বলতে পারি যে sin θ + 1 = cos θ। এবারে তুমি উভয় পক্ষে স্কয়ার করো, তাহলে কি হবে বলো? উভয় পক্ষে যদি স্কয়ার করে দেই তাহলে 1 + sin θ তার হোল স্কয়ার, আর এখানে হবে cos স্কয়ার θ, হবে তো? হবে। এখানে কি হবে বলো? এখানে হবে তোমার হচ্ছে 1 + 2 sin θ + sin স্কয়ার θ। আশা করি বোঝা গেল। আর cos স্কয়ার তুমি লিখতে পারবা 1 - sin স্কয়ার θ। এবং মজার বিষয় কি জানো তো? থিটা এর মান বের করার যে কোনো ম্যাথের একটা সহজ শর্ত হচ্ছে কি, সকল অনুপাতকে একই অনুপাত বানানো। হয় cos কে sin বানানো অথবা sin কে cos বানানো, tan কে cot বানানো অথবা cot কে tan বানানো। যেভাবেই হোক না কেন একটা প্রসিজার থাকবে, যেই প্রসিজারের মাধ্যমে এখানে যতগুলো অনুপাত থাকবে সকল অনুপাতকে একটা অনুপাতে নিয়ে যেতে হবে। বোঝা গেল? তাহলে দেখো আমাদের আছে sin আর cos, আমি sin কে রেখেছি স্থির, আর cos কে চেঞ্জ করে আমি cos কে sin লিখেছি। কিভাবে? cos কে স্কয়ার করেছি ফার্স্টে, তারপরে cos স্কয়ারের ফর্মুলা জানি অন্য sin স্কয়ার থিটা। বুঝছো তো বিষয়টা? তাহলে এবার খেয়াল করো, এবার আমি যেটা করতে চাই এই sin স্কয়ার থিটাকে এই পাশে আনবো, on কে ওই পাশে আনবো। তাহলে কি বলতে পারি যে 2 sin θ প্লাস sin স্কয়ার থিটা, আর এই অনটা আমি লিখি নাই, তাহলে +1, আর এই অনটাকে এই পাশে নিয়ে তাহলে -1, আর sin স্কয়ার থিটা এই পাশে নিয়ে এসে তাহলে কি হবে? sin স্কয়ার থিটা = 0, হবে তো? হবে। এবার খেয়াল করো, +1 -1 কাটা যায়। এবার sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার মানে তুমি বলতে পারো 2 sin θ তো থাকলো প্লাস 2 sin স্কয়ার থিটা = 0। বোঝা গেল আমার কথা? বোঝা গেল। এবারে খেয়াল করো, এবারে এখানে যদি তুমি কমন নাও 2 sin θ কমন নিলে এখানে থাকবে 1 প্লাস শুধু sin θ। বলো তো আমার কথা বোঝা গেল কিনা? 1 প্লাস শুধু sin θ থাকবে, এখানে থাকবে। এইবারে এখানে যদি তুমি আরেকটু ক্যালকুলেশন, আর তো ক্যালকুলেশন করার দরকার নেই, এখানে ডিরেক্টলি আমরা এখন বলতে পারি যে 2 sin θ = 0 একবার বলতে পারি, আরেকবার কি বলতে পারি? 1 প্লাস sin θ = 0 বলতে পারি? পারি। এবারে দেখো sin θ 2 ওপাশে ভাগ করে দিলে sin θ = হবে 0, খেয়াল করো। আর এখানে sin θ ইকুয়াল হবে -1, বুঝো কিন্তু বিষয়টা। এবারে তুমি জানো sin 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0 আর 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে sin এর অন। তাহলে তুমি একটা জিনিস আমাকে বলো, এখানে যে sin 0 ডিগ্রি না, এখানে ডিরেক্ট তুমি লিখতে পারবা sin, যেহেতু ওরা কি বলছে দেখো তো, তোমার sin এর মানে থিটার যে ভ্যালুটা 0 ডিগ্রিও গ্রহণযোগ্য, কারণ কি থিটার ভ্যালু কি হবে? 0 থেকে বড় হলে 0 সমানও হবে, মানে ওটাও গ্রহণযোগ্য। তার মানে sin θ ইকুয়াল sin 0 ডিগ্রি। 0 ডিগ্রি কিন্তু অবশ্যই একটা ভ্যালু, এটা কিন্তু ভ্যালু, কিন্তু মনে রাখো এটা কিন্তু একটা আনসার, অবশ্যই 0 কিন্তু একটা আনসার। তাহলে থিটা ইকুয়াল হবে 0 ডিগ্রি, এই একটা আনসার তুমি পেয়ে গেলা। এটা বুঝছো? এবারে খেয়াল করো যেখানে কি sin -1 আছে, sin θ = -1 আছে, তাহলে দেখো তুমি এখানে লিখতে পারো কি জানো, মানে এটা দিয়ে তো বোঝাচ্ছে যে sin হচ্ছে তোমার, আমরা একটু খেয়াল করো যে আমি লিখতে পারি যে sin θ = -sin π/2 লেখা যাবে বলো তো? মানে sin 90 ডিগ্রি ভ্যালু তো তোমার 1, তাহলে মাইনাস কে মাইনাসের জায়গায় রাখলাম, আর অনের পরিবর্তে আমি লিখেছি sin π/2, মাইনাস কে কিন্তু মাইনাসের জায়গায় রেখেছি। এইবারে তুমি আমাকে বলো এই মাইনাসটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে বলো তো? যে sin এর ভ্যালু মাইনাস বা sin এর থিটার যে ভ্যালুটা মাইনাস, তাই তো? এখন তোমার এখানে খুঁজে বের করতে হবে, যেহেতু তোমার এখান থেকে ওরা সীমা কি দিয়ে দিয়েছে, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, 4টা ঘরকে ওরা সীমা নির্ধারণ করে দিয়েছে না? তাহলে তুমি যেটা মনে করবা সেটা হচ্ছে কি সাইন কোন কোন ঘরে নেগেটিভ আছে। এখন যেহেতু এই মাইনাস চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে সাইন কোন কোন ঘরে নেগেটিভ, তুমি সেটার আনসার বের করো ভাই, শুধু বুঝছো বিষয়টা? তাহলে তুমি যেটা খেয়াল করবা সেটা হচ্ছে কোন কোন ঘরে সাইন নেগেটিভ আছে ওইটা খুঁজে বের করো। আর আমি জানি যে এই ঘরে শুধু tan আর cot পজিটিভ, তার মানে আমার এই অঙ্কে এই ঘরে সাইন নেগেটিভ, এই ঘরে cos আর sec পজিটিভ, তার বাকি সবাই নেগেটিভ, তার মানে এই ঘরেও আমার সাইন নেগেটিভ। তার মানে এই দুই ঘরের জন্য আমার থিটাটা এখন বের করতে হবে, একটু বুঝো কিন্তু বিষয়টা। হ্যাঁ, তাহলে তুমি জানো তৃতীয় ঘরে যার একটা নিয়ম আছে, তৃতীয় ঘরে যার নিয়মটা কি বলো তো আমাকে? তৃতীয় ঘরে যার নিয়মটা হচ্ছে পাই প্লাস থিটা। আর চতুর্থ ঘরে যার নিয়ম হচ্ছে
টু পাই মাইনাস থিটা, আশা করি তোমরা এগুলো জানো। টু পাই মাইনাস থিটা চতুর্থ ঘরে যাওয়ার নিয়ম বা চতুর্থ ঘরে যাওয়ার রাস্তা বা চতুর্থ ঘরে যাওয়ার সিস্টেম, টু পাই মাইনাস থিটা। আর তৃতীয় ঘরে যাওয়ার নিয়ম কি পাই প্লাস থিটা, এগুলো মনে রাখবা, অন্য ক্লাসে তোমাদেরকে আমি বিস্তারিত ভাবে আলোচনা করবো এগুলো নিয়ে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমি দুই ক্ষেত্রেই নির্ণয় করবো। তাহলে একবার আমি লিখবো কি, যে সাইন থিটা ইকুয়াল মাইনাস কে, মাইনাসের জায়গায় আমরা কি আর রাখবো না, কারণ কি দেখো মাইনাসের জন্য কিন্তু আমরা ফর্মুলা কিন্তু ইউজ করছি, আমি কিন্তু মাইনাসের ঘরেই কিন্তু যাচ্ছি এখন, এই যে ঘরটা কিন্তু সাইনের জন্য মাইনাস, তাহলে কিন্তু মাইনাসকে আমি এখন রাখবো না। আমি যেটা করব, আমি লিখে দিব ডিরেক্ট সাইন পাই প্লাস থিটা মানে কি বলো, পাই বাই 2। আশা করি আমার কথা বুঝছো তুমি, কিন্তু আশা করি আমার কথা কিন্তু বোঝা গেছে। আমি কিন্তু ডিরেক্ট এখন এই তৃতীয় ঘরে অবস্থান করছি, এই মাইনাস দিয়ে আমি বোঝাচ্ছি কি যে আমি এখন সাইনের নেগেটিভ ঘরে যাব। তো আমি নেগেটিভ ঘরে যাওয়ার যখন ফর্মুলাটা লিখলাম বা ওয়েটা লিখলাম বা রাস্তাটা লিখলাম, তখন মাইনাসটা কিন্তু অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই মাইনাস ভ্যানিশ হওয়ার বিষয়গুলো কিন্তু একটু খেয়াল করে তোমরা, একটু বুঝো কিন্তু। অনেকে বলতে পারে যে স্যার এখানে মাইনাসটা দিচ্ছেন না কেন? মাইনাসটা দিচ্ছি না তার কারণ হচ্ছে কি, আমি তৃতীয় ঘরে তো যাচ্ছি, তাই না? তৃতীয় ঘরে যাওয়ার ওয়েটা কি, ওয়েটা হচ্ছে তোমার হচ্ছে পাই প্লাস থিটা, আর আমার থিটা হচ্ছে এখন পাই বাই 2, এজন্য পাই প্লাস পাই বাই 2 লিখেছি আমি। তার মানে আমি তৃতীয় ঘরে অবতরণ করছি। কার জন্য? এই মাইনাসের জন্য। তার মানে এই মাইনাসটা আমাকে পথ দেখিয়ে দিচ্ছে যে ভাই তুমি তৃতীয় ঘরে যাও। আমি তৃতীয় ঘরে চলে আসি, মাইনাসের কাজ তো শেষ। মাইনাসের কি আর কোনো ভূমিকা আছে? নেই, এজন্য মাইনাসটা পরের ঘরে নেই। বুঝা গেল? তাহলে এবারে থিটা ইকুয়াল কি আসবে বলো তো? থিটা ইকুয়াল আসবে, এখানে যদি তুমি লসাগু করো আসবে 3 পাই বাই 2। আচ্ছা তুমি বোঝা গেল? আবার তুমি এই লাইনটা লিখবা আবার, কারণ কি তুমি একটা থেকে মানে একটা নেগেটিভ ঘরের জন্য সাইন বের করছো, আর একটা নেগেটিভ ঘরে এখন মানে অবশিষ্ট আছে কিনা, আছে তো, রাইট? তাহলে তুমি লিখবা আবার, আবার লিখে তুমি কি লিখবা, যে সাইন থিটা ইকুয়াল মাইনাস সাইন পাই বাই 2। বিষয়টা বুঝছি তো? এবারে আবার এই মাইনাসটা দিয়ে আমি বুঝাচ্ছি যে আমি আরো একটা নেগেটিভ ঘরে যাবো, কারণ সাইন তো দুইটা ঘরে নেগেটিভ, এই ঘরে সাইন পজিটিভ, বাকি দুই ঘরে তো সাইন নেগেটিভ। তার মানে এই ঘরে যা এখনো বাকি, এই জন্য আবার আমি প্রথম থেকে শুরু করলাম। এখন আমি কিন্তু আনসার আরো একটা পেয়ে গেছি, এখানে আনসার যেমন একটা পেয়েছি, এখানে একটা আনসার পেয়েছি, আরো একটা আনসার পাবো। বুঝছো তো বিষয়টা? তাহলে দেখো আমি লিখতে পারি সাইন থিটা ইকুয়াল, এই মাইনাসের জন্য আমি এখন মাইনাস আমাকে দেখিয়ে দিল বা রাস্তা বলে দিল যে ভাই তুমি চতুর্থ ঘরে যাও, কারণ চতুর্থ ঘরে আমি নেগেটিভ আছি। এবার তাহলে চতুর্থ ঘরে যাওয়ার নিয়মটা কি, 2 পাই মাইনাস থিটা। তাহলে সাইন কে রাখবো, মাইনাস কিন্তু ভ্যানিশ, 2 পাই মাইনাস থিটা। থিটা মানে কি বলতো? থিটা মানে কিন্তু আমাদের পাই বাই 2। দেখো আমার কথা কি বুঝো? কিন্তু এখন কিন্তু মাইনাসটা থাকবে না, কিন্তু অনেকে চাইতে পারো যে মাইনাসটা লিখে দেন। মাইনাসটা কেন লিখছেন না আপনি? লিখছি না তার কারণ হচ্ছে আমি মাইনাসের ঘরেই যাচ্ছি, আর এই মাইনাসটা আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে যে মাইনাস, এই আমার গায়ে মাইনাস আছে মানে আমাকে এখন মাইনাসের ঘরে যেতে হবে। তো মাইনাসের ঘরে যে আসলাম, ওর রাস্তা দেখানো শেষ, ওর কাজ শেষ, ওকে ভ্যানিশ করে দিচ্ছি। বুঝছো বিষয়টা? তাহলে এখানে যদি লসাগু করো তুমি থিটা ইকুয়াল টু পাবা 4 পাই মাইনাস পাই। তার মানে এখানেও তুমি পাচ্ছ দেখো 3 পাই বাই 2। কি পাচ্ছ বলো তো? 3 পাই বাই 2 তো পাচ্ছ ফাইনালি এখানে, তাই না? তাহলে এখন আমাকে একটা কথা বলো, এটাও আনসার 3 পাই বাই 2, এটাও আনসার 3 পাই বাই 2, আর এটা হচ্ছে তোমার শুধু 0 ডিগ্রি। তার মানে এই দুইটাকে এখন একবারই লেখা যাচ্ছে যে থিটা ইকুয়াল টু 3 পাই বাই 2, রাইট? এটা মনে রাখো তাহলে, সাইন থিটা ইকুয়াল টু সাইন পাই, তার মানে থিটা ইকুয়াল পাই, মানে 180 ডিগ্রি ভ্যালু 0। পাশাপাশি আবার তুমি থিটা ইকুয়াল 2 পাইও লিখতে পারো। তার মানে কি সাইন 2 পাই মানে 360 ডিগ্রি ভ্যালু 0। তুমি চাইলে ক্যালকুলেটর বসিয়ে দেখতে পারো, এটা সম্পর্কে একটা বিস্তারিত ব্যাখ্যা আছে, আমরা অন্য একটা ভিডিওতে জানবো। বাট তুমি এতটুকু জেনে রাখো যে সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, সাইন পাই ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি ভ্যালু 0, সাইন 2 পাই দ্যাট ইজ 360 ডিগ্রি ভ্যালু 0। তার মানে এখান থেকে থিটা আসবে কয়টা বলো তো? তোমার তিনটা থিটা কিন্তু তোমার নিতে হবে, কারণ এই যে 2 পাইটা তুমি লিখছো, এই 2 পাইটা কিন্তু তোমার দেখো তোমার কিন্তু শর্ত সাপেক্ষে কিন্তু লিখছো তুমি, কারণ কি শর্ততে বলা হচ্ছে যে 2 পাই থেকে ছোট 2 পাইও গ্রহণযোগ্য, আর 0 তো গ্রহণযোগ্যই, কারণ কি 0 থেকে বড় অথবা 0 গ্রহণযোগ্য, আর এখানে আছে 3 পাই বাই 2। তাহলে একই সাথে তুমি আনসার লিখতে পারো থিটা ইকুয়াল 0, তারপর তুমি লিখতে পারো যে 3 পাই বাই 2, তারপর লিখতে পারো যে শুধু পাই, তারপর লিখতে পারো 2 পাই। তার মানে আনসার কিন্তু আমাদের চারটা। তো এটাই ছিল আমাদের সম্পূর্ণ আনসার বা উত্তর। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।